আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ভারতের হামলার প্রতিক্রিয়ায় সীমান্ত সংলগ্ন এলাকায় বুধবার লাগাতার গোলাবর্ষণ করেছেন পাকিস্তানি সেনারা। এই ঘটনায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। নিহত ওই ভারতীয় সেনার নাম দীনেশ কুমার। বুধবার রাত 11টার দিকে আনুষ্ঠানিকভাবে তার নিহত হওয়ার খবর জানানো হয়। তার মৃত্যুর মধ্য দিয়ে সীমান্ত সংঘাতে নিহত ভারতীয় নাগরিকদের সংখ্যা বেড়ে 15 জনে দাঁড়িয়েছে। ভারতীয় সেনাবাহিনীর 16 কোর বা হোয়াইট নাইট কোর এক্সে এক পোস্টে বলেছে, কোরের জিওসি ও সব সদস্য 5 ফিল্ড রেজিমেন্টের ল্যান্স নায়ক দীনেশ কুমারের চূড়ান্ত আত্মত্যাগকে সম্মান জানাচ্ছে। খবরে বলা হয়, পাকিস্তানি সেনারা বুধবার সারাদিন সীমান্ত সংলগ্ন এলাকায় গোলাবর্ষণ করে। বিশেষ করে কাশ্মীরের পুঞ্চ এলাকায় ব্যাপক গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন প্রায় 40 জন। ভারতীয় সেনা কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় হামলার পর থেকেই সীমান্তে ভারী গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তান। সবচেয়ে বেশি গোলা নিক্ষেপ করা হয়েছে পুঞ্চ জেলার কৃষ্ণাঘাটি, শাহপুর ও মানকোট এবং রাজৌরির লাম, মাঞ্জাকোট ও গম্ভীর ব্রাহ্মণা এলাকায়। উত্তর কাশ্মীরের বারামুল্লার উরি সেক্টর ও কুপওয়ারার তাংধার সেক্টরে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণে একাধিক গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনীর নিক্ষেপ করা গোলা বারামুল্লা শহর থেকে প্রায় 30 কিলোমিটার ভেতরে গিঙ্গাল গ্রাম পর্যন্ত আঘাত হানে। এতে অন্তত 11 জন আহত হন, যাদের বেশিরভাগই সালামাবাদ এলাকার বাসিন্দা। উরির এক বাসিন্দা বলেন, তীব্র গোলাবর্ষণে আমরা বাংকারে ঢুকে পড়ি। এর কিছু সময় পর গোলাবর্ষণের তীব্রতা বেড়ে যায়। 2021 সালে যুদ্ধবিরতি নবায়নের পর এটাই সবচেয়ে খারাপ পরিস্থিতি। ভারতের সরকারি সূত্র বলছে, সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা ভূগর্ভস্থ বাংকারে অবস্থান নিয়েছেন। সীমান্ত থেকে দূরবর্তী এলাকার আরও অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কামালকোট, সালামাবাদ, দাচনা ও গিঙ্গাল গ্রামে পাকিস্তানের গোলা আঘাত হানে। এক কর্মকর্তা জানিয়েছেন, গোলার আঘাতে অন্তত 15টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা দিয়েছেন, ভারতের হামলায় বেসামরিক লোকজন নিহত হওয়ার বদলা নেবে তার দেশ। তিনি বলেছেন, আমরা দৃঢ়ভাবে শপথ করছি, আমরা আমাদের নিরপরাধ শহীদদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেব। বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে শাহবাজ শরীফ বলেন, ভারতকে বিমান হামলার পরিণতি ভোগ করতে হবে। তারা ভেবেছিল পাকিস্তান পিছু হটবে, কিন্তু তারা ভুলে গেছে আমরা বীরের জাতি, আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়তে প্রস্তুত। এদিকে কঠিন মুহূর্তে সংহতি ও সমর্থন দেওয়ার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ানকে ভাই সম্বোধন করে তাকে ধন্যবাদ জানিয়েছেন শাহবাজ শরীফ। এক্সে তিনি বলেন, ভারতের জঘন্য ক্ষেপণাস্ত্র হামলার পর শহীদদের জন্য তুর্কি ভাইয়েরা আল্লাহর কাছে মোনাজাত করেছেন। ভারতীয় বাহিনীর বিরুদ্ধে সেনাদের সাহসিকতা ও পেশাদারিত্বের শ্রেষ্ঠত্বের বিষয়ে তুর্কি প্রেসিডেন্টকে অবহিত করা হয়েছে বলেও জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানে আবারও হামলার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে ভারত। মঙ্গলবার দিবাগত রাতে আজাদ কাশ্মীরে হামলার পর বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে অন্তত 2টি স্থানে ড্রোন হামলা চালায় ভারত। পাকিস্তানের উর্দু ভাষার সম্প্রচার মাধ্যম সামা টিভি জানিয়েছে, বৃহস্পতিবার লাহোরের ওয়ালটন রোডে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওয়ালটন বিমানবন্দরের কাছে গোপালনগর ও নাসিরাবাদ এলাকায় মূলত বিস্ফোরণ ঘটে। আতঙ্কে স্থানীয় লোকজন বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। তারা আকাশে ধোঁয়া দেখতে পান বলে জানান। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ওয়ালটন বিমানবন্দরের কাছে একটি ভারতীয় গুপ্তচর ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনটির আকার ছিল প্রায় 5 থেকে 6 ফুট এবং এটি সীমান্তের উপর থেকে নিয়ন্ত্রিত হচ্ছিল বলে জানানো হয়। সূত্র বলছে, ড্রোনের সিস্টেম জ্যাম করে এটিকে গুলি করে নামানো হয়। সূত্র আরও জানায়, ড্রোনটি সংবেদনশীল স্থানের উপর নজরদারি করছিল এবং এতে বিস্ফোরক দ্রব্য ছিল। এটি একটি গুরুত্বপূর্ণ ভবনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। বিস্ফোরণের পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। এদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালাতে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর 4:47 জিও নিউজ এ তথ্য নিশ্চিত করে বলেছে, গুজরানওয়ালার ডিঙ্গা এলাকায় একটি ড্রোন পাঠায় ভারত। পাকিস্তানি মিসাইলের আঘাতে এটি সেখানকার একটি মাঠে গিয়ে আছড়ে পড়ে। এরপর পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। সেখান থেকে ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি রেস্তোরাঁয় বসে তারা খাবার খাচ্ছিলেন। তখন
বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান। তবে এ ড্রোনের আঘাতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। সামাজিক মাধ্যমে গুজরানওয়ালার আকাশে ধারণ করা কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে একটি ড্রোন শহরটির দিকে আসছে। তখন ড্রোনটি ভূপাতিত করতে প্রতিরক্ষা ব্যবস্থা থেকে মিসাইল ছড়ে পাকিস্তান। তারা সফলভাবে এটি ভূপাতিত করতে সমর্থ হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারা প্রতিরক্ষা মিসাইলের বিকট শব্দ শুনতে পান। ওই সময় ড্রোনটিও মাটিতে আছড়ে পড়তে দেখেন তারা। খবরে বলা হয়েছে, পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই জেরে একাধিক স্থানে বিমান হামলার পরদিন লাহোর ও পাঞ্জাবে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভারতের পক্ষ থেকে পাকিস্তানের ভেতরে একাধিক স্থানে বিমান হামলা এবং পাকিস্তানের পাল্টা হামলার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের জন্ম দিয়েছে। পাকিস্তান আরও কঠোর পাল্টা হামলার হুমকি দেয়ায় পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠছে। ভারতের আগ্রাসনের জবাব দিতে সেনাবাহিনীকে পূর্ণ ক্ষমতা দিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বা এনএসসি। বুধবার ইসলামাবাদে প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত এনএসসির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে কমিটির বিবৃতিতে জানানো হয়, ভারত পরিকল্পিতভাবে পাঞ্জাব ও আজাদ জম্মু কাশ্মীরের নাগরিক বসতিতে এমনকি মসজিদ ও বাড়িঘরের ওপরও হামলা চালিয়েছে, যাতে বহু নিরীহ নারী, পুরুষ ও শিশুর প্রাণহানি ঘটেছে। এতে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে। জাতীয় নিরাপত্তা কমিটি সতর্ক করে বলেছে, চলমান আঞ্চলিক উত্তেজনার জন্য সম্পূর্ণ দায়ভার ভারতের উপর বর্তায়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, পাকিস্তান জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের অধীনে আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করে এবং সে অনুযায়ী সশস্ত্র বাহিনীকে উপযুক্ত প্রতিরোধমূলক পদক্ষেপ নেয়ার পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ভারতের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের অন্তত ২১টি বিমানবন্দর যাত্রীবাহী ফ্লাইটের জন্য আগামী ১০ই মে ভোর ৫টা ২৯ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে সরকারের তরফে এই ঘোষণা আসে। বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় সূত্রে আসা একটি নোটিশ টু এয়ারম্যান এ জানানো হয়েছে, এই বিমানবন্দরগুলো ১০ই মে সকাল পর্যন্ত সাময়িকভাবে ফ্লাইট চলাচলের বাইরে থাকবে। এই তালিকায় জম্মু কাশ্মীর ও লেহ এর পাশাপাশি পাঞ্জাব, হিমাচল প্রদেশ, রাজস্থান এবং গুজরাট রাজ্যের একাধিক বিমানবন্দর রয়েছে। এতে ভারতের অভ্যন্তরীণ রুটে বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে দেশটির এয়ারলাইন্সগুলো। পাকিস্তানের বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে আঞ্চলিক উত্তেজনার কারণে করাচি, লাহোর ও শিয়ালকোটের কয়েকটি গুরুত্বপূর্ণ আকাশপথ সাময়িকভাবে বাণিজ্যিক ফ্লাইটের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন করে জারি করা নোটিশ টু এয়ারম্যানে জানানো হয়েছে, করাচি, লাহোর ও শিয়ালকোটের আকাশপথ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে। এয়ারস্পেস বন্ধ থাকায় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একাধিক ফ্লাইট প্রভাবিত হয়েছে। মদিনা থেকে লাহোরগামী একটি ফ্লাইট করাচিতে সরিয়ে নেওয়া হয়েছে। একইভাবে মুলতান থেকে লাহোরগামী অপর একটি ফ্লাইটও করাচিতে ঘুরিয়ে দেওয়া হয়েছে। চলমান যুদ্ধাবস্থার মধ্যে ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে যোগাযোগ হয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার দুই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে যোগাযোগের তথ্য জানান। তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে দারকে প্রশ্ন করা হয়েছিল, চলমান পরিস্থিতিতে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে কথা হয়েছে কিনা। উত্তরে তিনি বলেন, হ্যাঁ, তাদের মধ্যে যোগাযোগ হয়েছে। সম্প্রতি পাকিস্তান ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে। ওদিকে ২০১৪ সাল থেকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে রয়েছেন অজিত দোভাল। ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধাবস্থা নিরসনে সহায়তার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, তিনি চান ভারত ও পাকিস্তান এখনই একে অপরের ওপর হামলা বন্ধ করুক এবং এই দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তিনি তাদের বিরোধ নিষ্পত্তিতে সহায়তা করতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি চাই এটা বন্ধ হোক, আর যদি আমি কোনোভাবে সাহায্য করতে পারি আমি করব। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, এটা লজ্জাজনক। তিনি আরো বলেন, মানুষ অতীতের উপর ভিত্তি করে জানত যে কিছু ঘটতে চলেছে, কারণ উভয় পক্ষই বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে। তবে আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে।
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস বুধবার জানিয়েছে, দক্ষিণ গাজায় রাফা শহরের পূর্বে আল মাশরু জংশনের কাছে ইসরায়েলি সেনাদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত একটি বাড়িতে সফলভাবে আঘাত হেনেছেন তাদের যোদ্ধারা। দুটি টিজিবি রকেট দিয়ে বাড়িতে আঘাত হানা হয়, এতে অনেক সেনা নিহত এবং আহত হন। এরপর কাসামের যোদ্ধারা বাড়িতে ঢুকে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে বাকি সেনাদের নির্মূল করেন। একই এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে আল কাসাম। 10 ইসরায়েলি সেনা ও 2 সামরিক কুকুর নিয়ে গঠিত একটি পদাতিক টহল দলকে পরিকল্পিত স্থানে যেতে প্রলুব্ধ করা হয়। দলটি সেখানে গেলে একাধিক এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনায় বহু ইসরায়েলি সেনা হতাহত হয়। পরে কয়েকটি হেলিকপ্টার এসে হতাহতদের সরিয়ে নেয়। গেটস অল হেল অপারেশনের অধীনে অভিযান দুটি পরিচালিত হয় বলে জানিয়েছে হামাসের সামরিক শাখা। আল মায়াদিনের খবরে বলা হয়, ইসরায়েলি ও মার্কিন লক্ষ্যবস্তুতে বুধবার সিরিজ সামরিক অভিযান পরিচালনা করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী। টিভি বিবৃতিতে বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, তাদের ড্রোন ইউনিট ইসরায়েলের দুটি অভিযান পরিচালনা করেছে। প্রথম অভিযানে দুটি ড্রোন ব্যবহার করে দক্ষিণ ইসরায়েলের এলিয়াতে র্যামন বিমানবন্দরে হামলা চালানো হয়। দ্বিতীয় অভিযানে ইয়াফা শ্রেণীর ড্রোন ব্যবহার করে হামলা করা হয় তেল আবিবের একটি গুরুত্বপূর্ণ অবস্থানে। গাজা ইসরায়েলি বাহিনীর গণহত্যামূলক যুদ্ধের জবাবে এই হামলা চালানো হয় বলে জানান তিনি। একই বিবৃতিতে মুখপাত্র জানান, তাদের নৌ ও ড্রোন বাহিনী লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ও এর সঙ্গে থাকা যুদ্ধ জাহাজগুলোতে একটি শীর্ষ স্তরের সামরিক অভিযান পরিচালনা করেছে। এতে ব্যালিস্টিক মিসাইল ও কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়। এর মাধ্যমে ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন বিমান হামলার প্রস্তুতি নস্যাৎ হয়েছে বলে জানান সারি। তিনি জানান, হামলার পর রণতরীটি লোহিত সাগরের উত্তর দিকে পালিয়ে যেতে বাধ্য হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি নিয়ে 24 ঘন্টার মধ্যে নতুন তথ্য পাওয়া যেতে পারে। বুধবার হোয়াইট হাউসে এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, কি ঘটতে যাচ্ছে তা আমরা দেখতে পাব। বর্তমানে গাজা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, এটা আপনারা জানেন। সম্ভবত আপনারা আগামী 24 ঘন্টার মধ্যে নতুন তথ্য জানতে পারবেন। গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় আরও অন্তত 100 জন নিহত হওয়ার খবরের মধ্যে হোয়াইট হাউসে রিপোর্টারদের তিনি কথা জানান। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার উপত্যকা জুড়ে হামলায় প্রায় 100 জন ফিলিস্তিনি নিহত হন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।